হ্যাঁ, আমরা পড়াচ্ছিলাম যে একটা অবজেক্ট কোয়েঞ্চ করার আগে আমরা তারে প্রিহিট করে নিব। প্রিহিট করার সময় এই হিট করার সময় তার প্রিহিটিং লাগবে কিনা, কেয়ারফুলি হিট করতে হবে কিনা, সেই জিনিসগুলো আমাদের সামনে এখন চলে আসছে। কারণ কোয়েঞ্চ সাধারণত যে প্রোডাক্টগুলোর জন্য করা হয় সব প্রোডাক্টগুলোই ডেলিকেট হয়ে থাকে এবং ফাইনাল হিট ট্রিটমেন্ট এগুলো। আর এই হিট ট্রিটমেন্টের পারফরমেন্সের উপরেই নির্ভর করে এই প্রোডাক্টটার কোয়ালিটি এবং সার্ভিস পারফরমেন্স। এই জন্যে আপনি কি বলেন কোয়েঞ্চ ফাইনাল ট্রিটমেন্ট ডেলিকেট প্রোডাক্টের জন্য? হ্যাঁ, এটা টেম্পারিং করা হয়, বাট ওটা কোয়েঞ্চকে হেল্প করার জন্য, কিন্তু এটা একটা ফাইনাল হিট ট্রিটমেন্ট এবং খুব ডেলিকেট প্রপার্টি গেইন করার জন্য, স্পেসিফিক প্রপার্টি গেইন করার জন্য এগুলো সাধারণত করা হয়ে থাকে। তো এই জন্যে এই অবজেক্টগুলো একেবারে ফাইনাল শেপে নিয়ে তারপর হিট ট্রিটমেন্ট করা হয়। কেন ফাইনাল শেপে নিয়ে করা হয়? কারণ পরবর্তীতে হার্ডেনিং হয়ে গেলে তাকে মেশিনিং করাও কঠিন, ফোর্জিং করাও কঠিন, রোলিং করা কঠিন, যাই করো না কেন এগুলো খুব কঠিন হয়ে যায়। এই জন্যে আগে তাকে ফাইনাল শেপ দিয়ে নেওয়া হয়, তার মানে একদম ফিনিশড প্রোডাক্ট। ফিনিশড প্রোডাক্টের উপরে হিট ট্রিটমেন্টটা দেওয়া হয়। এই জন্যে যদি প্রোডাক্টটা কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে পুরা লস হয়ে যাবে। এই জন্যে হার্ডেনিং হিট ট্রিটমেন্টটা অনেক সময় ঠান্ডা মাথায় ধীরে সুস্থিতে চিন্তা ভাবনা করে করতে হয়। এই জন্য আমরা গত ক্লাসে শিখেছিলাম যে হিটিং রেট কেমন হবে। বলেছিলাম হিটিং রেট কেমন হবে সেটা জানার জন্য আমাদের তার কার্বন ইকুইভ্যালেন্টটা বের করে নিতে হবে। দিস ইজ কার্বন ইকুইভ্যালেন্ট ফর্মুলা। এই কার্বন ইকুইভ্যালেন্টের উপর বেসিস করে আমরা বলতে পারবো যে এই অবজেক্টটা কে হিট করার সময় আমরা কি কেয়ারফুলি করব না মোটামুটি হিট করলেই হবে। তো আমরা একটু দেখি কি করা যেতে পারে। এরকম একটা কম্পোজিশন রেঞ্জ এর ভিতরে যদি থাকে, কার্বন ইকুয়াল অর গ্রেটার দেন লেস দেন 0.9%, ম্যাঙ্গানিজ ইকুয়াল লেস 1.1%, chromium up to 1.8%, molybdenum 0.5%, nickel 5%, vanadium 0.25%, silicon 1.8%, titanium 0.8%, tungsten 2%, অ্যালুমিনিয়াম 2% পর্যন্ত আমরা যে কন্ডিশনগুলো সামনের দিকে তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে এইরকম একটা কেমিক্যাল কম্পোজিশনের জন্য এই রেঞ্জের জন্য ভ্যালিড। অন্য যদি রেঞ্জ হয়ে যায় সেজন্য তোমাদেরকে ইন্টারনেট সার্চ দিতে হবে, হ্যান্ডবুক খুঁজতে হবে যে এখানে আসলে হিটিং রেট কেমন হওয়া উচিত। তো হিটিং রেট যে ইম্পর্টেন্ট সেই জিনিসটা বোঝানোর জন্যই আমরা একটা টিপিক্যাল কেস সামনে নিয়ে এসেছি।
এটাই হচ্ছে একটা রেঞ্জ অফ কেমিক্যাল কম্পোজিশন ফর পার্টিকুলার স্টিল। এখন দেখো কার্বন ইকুইভ্যালেন্ট আমরা ক্যালকুলেট করলাম, করার পরে যদি আমরা ভ্যালুটা ইকুয়াল অর লেস দ্যান 0.4 পাই, তাহলে বলা হচ্ছে নট সেনসিটিভ টু ক্র্যাকিং। এটা ক্র্যাক করার জন্য যথেষ্ট সেনসিটিভ না, তার মানে হিটিং এর সময় ক্র্যাকিং হবে না, হওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে আমরা এটাকে র্যাপিড হিটিং করতে পারি, সমস্যা নাই। কিন্তু এইরকম যদি হয়, কার্বন ইকুইভ্যালেন্টটা যদি 0.4 থেকে 0.7 হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেনসিটিভ, মিডিয়াম সেনসিটিভ। এখন ব্র্যাকেটে বলা হচ্ছে ডিসাইড, তুমি কি করবা, এটার জন্য প্রিহিটিং করবা না আস্তে আস্তে হিটিং করবা না একেবারে সরাসরি হিটিং করবা, সেটার জন্য এখানে দেখো ব্র্যাকেটে বলা হচ্ছে ডিসাইড, ইউ হ্যাভ টু ডিসাইড বাই ইয়োরসেলফ। এখন প্রশ্ন হচ্ছে যে কিসের বেসিসে ডিসাইড করব, সেটা হচ্ছে শেপ সাইজ এর উপরে আমরা করব। যদি খুব কমপ্লিকেটেড শেপ হয়, এক এক জায়গায় এক এক রকমের থিকনেস হয়, এক এক জায়গায় এক এক রকমের তোমার শার্প এজ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিজেরা ডিসিশন নিতে হবে এবং ক্র্যাকিং এড়ানোর জন্য আমাদেরকে অবশ্যই এটাকে স্লো রেটে হিট করতে হবে। যদি অনেক বড় হয়ে যায় স্যাম্পল, সেক্ষেত্রেও আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে, কারণ বড় যদি হয়ে যায়, বাইরের টেম্পারেচার এবং প্রোডাক্টটার সেন্টারের টেম্পারেচারের মাঝখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি হবে, যে থার্মাল গ্রেডিয়েন্ট অনেক সময় ক্র্যাকিং এর জন্য কারণ হয়ে দাঁড়ায়। তো এই রকম আসলে বলছিলাম, মেটালার্জি ইজ নট অনলি সায়েন্স, ইট ইজ সায়েন্স অ্যান্ড আর্ট। সেই হিসাবে তোমাকে কাজ করতে করতে এক্সপেরিয়েন্স গেইন করতে হবে, তখন তুমি বুঝতে পারবা যে কার জন্যে আমি প্রিহিটিং করব, কার জন্য স্লো হিটিং করব, কার জন্য একটু কেয়ারফুল হব, কার জন্য হব না। এরপরে দেখো বলা হচ্ছে যদি গ্রেটার দ্যান 0.7 হয়ে যায়, যদি আমাদের যদি 0.7 এর উপরে হয়ে যায়, ভেরি ভেরি সেনসিটিভ, প্রিহিটিং করতে হবে। এখন আসো, প্রিহিটিং একবারে করবা, একটা স্টেজে করবা না 2 স্টেজে করবা, এই ব্যাপারে তোমাকে ডিসিশন নিতে হবে অ্যাজ পার এক্সপেরিয়েন্স এবং ট্রায়াল অ্যান্ড এররে। ওই ধরনের প্রোডাক্টের ওই ধরনের সাইজ শেপের জন্য একটা হিট ট্রিটমেন্টের শিডিউল তৈরি করে নিতে হবে, পরবর্তীতে আমরা সেটা শুধুমাত্র কপি করব। এই জন্য প্রত্যেকটা জায়গায় রিসার্চ ছাড়া স্ট্রেট ফরওয়ার্ড থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে কোনো কাজ করতে পারবে না। এই জন্য ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি কি থাকে, প্র্যাকটিক্যাল থাকে, সেশনাল থাকে। এই সেশনাল মানে এই নাই যে 5 জন কাজ করলো আর 10 জন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলো, সেটা কিন্তু সেশনাল না। সেশনাল হচ্ছে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা স্টুডেন্টকে এনরিচ করতে হবে, প্রত্যেকটা স্টুডেন্ট শিখতে হবে, দ্যাট ইজ আউটকাম বেসড। একজন আরেকজনের উপরে নির্ভর হইতে পারবে না, তোমার কাজ তোমাকে করতে হবে, তোমাকে শিখতে হবে এবং তুমি যে পারো সেটা বুঝাই দিতে হবে। যাই হোক, আসো এখন আমাদের হিটিংটা এমনভাবে করতে হবে, আমাদের টার্গেট থাকবে অস্টেনাইট তৈরি করা। দেখো এখানে আমরা এই কার্ভটার দিকে তাকাইয়া দেখো, এখানে এই যে ডটেড লাইন আছে,
এই ডটেড লাইনের নিচেই অস্টেনাইট, নো প্রবলেম, দিস ইজ অস্টেনাইট, উপরেও অস্টেনাইট, এই জায়গায় লেখা আছে হোমোজিনিয়াস অস্টেনাইট, এই জায়গায় লেখা আছে ইনহোমোজিনিয়াস অস্টেনাইট। এই দুইটার ভিতরে পার্থক্য আমরা আগে দেখি। মনে করো যখন তুমি হিট করতেছো তখন ফেরাইট থেকে একটা অস্টেনাইট তৈরি হলো, পারলাইট থেকে একটা অস্টেনাইট তৈরি হয়েছে। যেটা পারলাইট থেকে অস্টেনাইট তৈরি হয়েছে সেই অস্টেনাইটের ভিতরে কার্বন পার্সেন্টেজ হচ্ছে 0.8%। আর যে ফেরাইট থেকে অস্টেনাইটটা তৈরি হলো তার কার্বন পার্সেন্টেজ 0.025%। আয়রন কার্বন ডায়াগ্রাম বলেছি তোমাদেরকে যে হিট ট্রিটমেন্টে মাস্টার হইতে হলে আয়রন কার্বন ডায়াগ্রাম মনের ভিতরে গেঁথে ফেলতে হবে, কোন জায়গায় কি আছে, কি ঘটনা ঘটে, কোন ফেজ আছে, কোন টেম্পারেচারে কত পার্সেন্ট কার্বনে, এগুলো মাথার ভিতরে ঢুকাই রাখতে হবে। তাহলে আমরা জানি 0.8% কার্বন 723 ডিগ্রি সেন্টিগ্রেড ক্রস করার সাথে সাথে অস্টেনাইট হবে। সেই অস্টেনাইটের ভিতরে কার্বন পার্সেন্টেজ থাকবে 0.8। কিন্তু যেটা ফেরাইট থেকে হবে সেই ফেরাইটের ভিতরে কিন্তু ম্যাক্সিমাম কার্বন পার্সেন্টেজ ইন ফেরাইট at 723 ডিগ্রি সি ইজ 0.025%। তাই যদি হয় তাহলে পাশাপাশি ফেরাইট ছিল আর পারলাইট ছিল, একটা জায়গায় অস্টেনাইটে 0.025% কার্বন আর পাশের আরেকটা জায়গায় অস্টেনাইটে কার্বন হবে 0.8%। এখন যদি তুমি কোয়েঞ্চ করে ফেলো তাহলে 0.8 হবে মার্টেনসাইট, 0.025 হবে ফেরাইট। ওখান থেকে মার্টেনসাইট তৈরি করা সম্ভব নয়, কারণ ওর ভিতরে কার্বন ঢুকে নাই। আগেই আমরা দেখেছি যে মার্টেনসাইট ইজ নাথিং বাট দি গেম অফ এনট্রাপমেন্ট অফ কার্বন ইনসাইড দ্য অস্টেনাইট বডি। তো সেই গেম তো তুমি খেলতে পারো নাই, কারণ যে অস্টেনাইট তুমি ফেরাইট থেকে তৈরি করেছো তার ভিতরে শুধুমাত্র 0.025% কার্বন আছে, সেই কার্বন দিয়ে মার্টেনসাইট হয় না, তাহলে ওখানে কার্বন মার্টেনসাইট হবে না। তাহলে আমরা যেটা দেখছি যে ডটেড লাইনের উপরে অস্টেনাইট, নিচে অস্টেনাইট থাকলেও এদের ভিতরে সিরিয়াস ডিফারেন্স আছে। এটা হচ্ছে ইনহোমোজিনিয়াস অস্টেনাইট আর এটা হচ্ছে হোমোজেনিয়াস অস্টেনাইট। তো এখানে রেখে যদি তুমি কোয়েঞ্চ করে ফেলো তাহলে সব জায়গায় একই রকমের প্রপার্টি পাবা না, মাইক্রোস্ট্রাকচার পাবা না, একই রকমের প্রপার্টি হবে না। আর এরপরে উপরের দিকে তাকিয়ে দেখো, এটা এইদিকে আছে টাইম সেকেন্ড, এইদিকে আছে টেম্পারেচার, এদিকে টেম্পারেচার, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে হিটিং রেট। এই যে এটা হচ্ছে হিটিং রেট পার সেকেন্ড 0.05%, 0.05 ডিগ্রি পার সেকেন্ড হিটিং রেট। আবার এখানে 0.22 পার সেকেন্ড, এখানে 10 না 1 3, তারপরে আছে 10 30 100 300 1000 2400 ডিগ্রি সি পার সেকেন্ড। তো এইরকম হিটিং রেটের উপরে নির্ভর করবে যে কখন মেটেরিয়ালটা হোমোজিনিয়াস হবে। যেমন মনে করো যদি 2400 ডিগ্রি সেন্টিগ্রেড পার সেকেন্ডে যদি তুমি হিট করতে চাও, তোমার যদি ওই প্রোডাক্ট অ্যালাউ করে, তাহলে কিন্তু হোমোজিনাইজেশনের জন্য তোমার দরকার হবে 1250 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি তুমি 20 ডিগ্রিতে করো তাহলে দরকার হবে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি তুমি আরো স্লো রেটে করো, 1 ডিগ্রি পার সেকেন্ডে করো, তাহলে তোমার দরকার হবে 850 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখলাম যে অস্টেনাইট তৈরি করা, যদিও আমরা জানি ইউটেক্টর টেম্পারেচারের উপরে গেলেই, আপার ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে গেলেই অস্টেনাইট হয়ে যায়, বাট সেই অস্টেনাইটটা হোমোজিনিয়াস হইতে পারে, নন হোমোজিনিয়াস হইতে পারে। তাহলে হোমোজিনিয়াস অস্টেনাইটের জন্য হিটিং রেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যত স্লো হিটিং করবা তত তোমার অস্টেনাইটটা হোমোজিনিয়াস হওয়ার চান্স বেড়ে যাবে এবং কম টেম্পারেচারেই হোমোজিনিয়াস হবে। যেমন এখানে দেখো 0.22 ডিগ্রি পার সেকেন্ডে যদি আমি হিট করি, তাহলে এই অবজেক্টটা শুধুমাত্র এই 800 ডিগ্রি, 800 না 775 ডিগ্রি সেন্টিগ্রেডেই সে কিন্তু হয়ে যাচ্ছে। 775 যদি হোমোজিনিয়াস করতে চাও তাহলে এখানে দেখো এটা হচ্ছে 850 না 825 সে কিন্তু হোমোজিনিয়াস হয়ে যাচ্ছে। তার মানে কুলিং হিটিং রেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু মেক হোমোজিনিয়াস স্ট্রাকচার
উইথ টাইম। এখন আরেকটা চ্যালেঞ্জ এসে যাচ্ছে, সেটা আমরা পরে আসতেছি। তাহলে এই যে কার্ভটা আমরা দেখলাম, বুঝলাম, এই কার্ভের উপরে বেসিস করে আমরা কিছু প্রবলেম বা কিছু প্রোডাক্ট ডিজাইন করতে পারি। সেটার প্রশ্নটা দেখলে বুঝবা। ডিজাইন দি হিট ট্রিটমেন্ট শিডিউল, এখন তোমাদের সেশনালের সাথে দেখো মিলে যাচ্ছে। ডিজাইন the heat treatment schedules for hardening of AI SI 1040, 4340 and 8620 grade of steels। কি করতে হবে বলে দেওয়া আছে। সলিউশনে প্রথমে কি করবা, আইডেন্টিফাই দি কেমিক্যাল কম্পোজিশন। AISI 1040 মানে এর ভিতরে কার্বন আছে হচ্ছে 0.4%, বাট আদার এলিমেন্ট অনেক আছে। সেই আদার এলিমেন্টগুলো জানার জন্য আমাকে ওইএস করে নিতে হবে, অপটিক্যাল এমিশন স্পেকট্রোস্কোপি করে নিতে হবে, নিয়ে সমস্ত এলিমেন্টগুলো আমার জানতে হবে। এই জন্য বলা হচ্ছে প্রথম ধাপ হচ্ছে আইডেন্টিফাই the chemical compositions of the selected steels। 2 নম্বর স্টেজে calculate the carbon equivalent value। কার্বন ইকুইভ্যালেন্ট ভ্যালু কি জন্য আমার দরকার, একটু আগেই পড়লাম, সেটা হচ্ছে টেক ডিসিশন কনসার্নিং দ্য হিটিং রেট। কি রেটে কুল করবা, কি রেটে হিট করবা, whether preheating essential or not। এবং আমরা এখান থেকে আরো জেনে যাব প্রিহিটিং দরকার আছে কি নাই, সেটাও আমরা জেনে যাব। তারপরে কনসাল্ট উইথ ফিগার 53 to find out the heating rate required for austenite transformation and equalization। এই ইকুয়ালাইজেশনটা কি, হোমোজিনাইজেশন। আর ট্রান্সফরমেশনটা কি, ফেরাইট থেকে অস্টেনাইটে ট্রান্সফার হওয়া, পারলাইট থেকে অস্টেনাইটে ট্রান্সফার হওয়া, দ্যাট ইজ অস্টেনাইট ট্রান্সফরমেশন। আর ইকুয়ালাইজেশন, the formed austenite when will have equal or homogeneous chemical composition, then equalization। এটা আমাদেরকে করে নিতে হবে। যাই হোক, এই হচ্ছে আমাদের তোমার সলিউশন সেই কার্ভটার। হ্যাঁ বলো। আগের ফিগারটাই কি ছিল, ফিগার 53 মনে হয়, আমার তো এখানে নম্বরটা নাই, তো আমি তো বলতে পারতেছি না, মনে হয় 53। এটা স্যার বইয়ের কত নাম্বার পৃষ্ঠায় আছে দেখে নাও, আমি তো বই খুলি নাই এখন, আমার কাছে সামনে বই নাই। তোমাদের তো দিয়ে দিছি না পিডিএফ। ইয়েস স্যার। ওখানে দেখে নিও, নোট করে রাখো জাস্ট। জি স্যার, এটাই 53 নাম্বার। হ্যাঁ 53। ওকে ওকে ইয়েস স্যার। ওকে, তা 53 কে কনসাল্ট করবা, করে যা যা দরকার সেইভাবে ই করে ফেলবা। কিন্তু স্যার এটা কি লো অ্যালয় স্টিলের জন্য খাটবে বা হাই অ্যালয় স্টিলের জন্য যে অ্যাপ্লিকেবল হবে, সেটাও কি এক্সপ্লিসিটলি বলা আছে? সবার জন্য এখানে অ্যাপ্লিকেবল। এখানে দেখো স্যার 8620 এটা হচ্ছে অ্যালয় স্টিল, 4340 এটা অ্যালয় স্টিল, এটা 10440 এটা এটা হচ্ছে প্লেন কার্বন স্টিল। এটা সবার জন্য প্রযোজ্য। কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে। স্যার আমাদের ইয়াতে মানে ল্যাবের ক্ষেত্রে দেখা গেছে স্যার অনেকের কম্পোজিশন হচ্ছে আপনি যে রেঞ্জ বললেন কার্বন ইকুইভ্যালেন্টে তার থেকে উপরে, সেক্ষেত্রে কি স্যার আমরা কার্বন ইকুইভ্যালেন্টে ক্যালকুলেট না করতে না, পারবো? কার্বন ইকুইভ্যালেন্ট উপরে মানে 0.7 এর উপরে, তাই না? জি স্যার। তার সমস্যা নাই, তো প্রিহিটিং অবশ্যই লাগবে, সেখানে তো বলাই হচ্ছে। যদি মানে 0.4, যদি 0.4 দেন নো কনসার্ন। যদি 0.4 থেকে 0.7, then you have to decide depending on the size, shape of the component, and if carbon equivalent is 0.7 এর চেয়ে বেশি, then আর চোখ বন্ধ করে, এখানে আর কোন রকমের কিছু করার নাই, you have to select reheating in your heat treatment schedule। ঠিক আছে? কিন্তু স্যার মাঝামাঝি পড়লে যে আমাকে ডিসিশনটা নিতে হবে, ওটা তো স্যার ওই কাস্টিং এর সাইজ বা শেপ এটসেট্রা এটার উপর নির্ভর করে। আমাদের হ্যাঁ সেশনালে তো সাইজ শেপ এগুলো কিছুই মেনশন এটা তো করেননি। বলা হবে না, এটা তো বলা হবে না। ইউ আর ম্যাচিউরড, তুমি কি ডিসিশন নিতেছো কিসের বেসিসে, ইউ হ্যাভ টু
গিভ গাইডলাইন। তুমি ডিসিশন নাও, কেন নিলে সেটা তুমি সেখানে যুক্তিতর্ক দাও, সমস্যা নাই তো। ঠিক আছে, ওকে স্যার। সব বলে দেওয়া যাবে না কিন্তু, কিছু কিছু তোমাকে তো আমি চেক করতে চাই কোন লেভেলের ক্রিয়েটিভ ইউ আর, দ্যাট ইজ মাই টার্গেট। আসো, বলছিলাম হাই টেম্পারেচারে গেলে হোমোজিনাইজেশন হবে, কোনো সন্দেহ নাই। যেটা আমি আবার ওই কার্ভে যাই, হাই টেম্পারেচারে চলে যাও at any heating rate, no problem, হাই টেম্পারেচারে যাও, হোমোজিনিয়াস অস্টেনাইট হবে, নো প্রবলেম। তাহলে আমরা কি সব সময় এই হাই টেম্পারেচারে চলে যাব? কতটুকু যুক্তিসঙ্গত যাওয়া, সেইটাই আমরা এখন জাস্টিফাই করার চেষ্টা করতেছি। চ্যালেঞ্জ, নিউ চ্যালেঞ্জ চলে আসলো। হিট ট্রিটমেন্ট, বললাম না, হিট ট্রিটমেন্ট ইজ ভেরি ভেরি ডেলিকেট থিং, ভেরি ভেরি এক্সপেরিয়েন্সড, ভেরি ভেরি নলেজেবল পিপল ছাড়া এই হিট ট্রিটমেন্টে ভালো প্রোডাক্ট বানানো সম্ভব নয়। এই জন্যই আমি সবসময় বলি যে বাংলাদেশে ডেলিকেট কোনো জিনিস তৈরি হচ্ছে না। যে জিনিসগুলোর প্রপার্টি দেখো, 500 গ্রেডের স্টিল, গায়ে লেখা আছে 500, টেস্ট করে দেখো, বাজার থেকে কিনে দেখো সেটা 400। সেই 400টাও মানুষ কিন্তু রড হিসেবে ছাদের ভিতর দিয়ে দিচ্ছে, এটা ভেঙে পড়তেছে না, বা মাঝে মাঝে পড়তেছে, কারো ধরার ক্ষমতা নাই। কারণ কি জানো, যখন একটা বিল্ডিং করা হয়, বিল্ডিং এ লাগে কি, ইট লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, মর্টার লাগে, হ্যাঁ, পানি লাগে, তারপরে রড লাগে, তারপরে একটা ডিজাইন লাগে, এরপরে হচ্ছে ওয়ার্কম্যানশিপ লাগে। এখন একটা বিল্ডিং করার পরে 5 বছরের ভিতরে এটা কলাপস করে গেছে, কারে দোষ দিবা? রডের দোষ? রড বলবে নো 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 নো, আমার রডের একদম কোনো সমস্যা নাই। তাহলে কার দোষ ছিল? ডিজাইনার আল্লাহর ফর থাকতে। ডিজাইনার চলে কি বলেন, আমি দেখেন, আমি কম্পিউটারে চেক করে দিয়েছি যে স্ট্রেস ডিস্ট্রিবিউশন সব ইউনিফর্ম আছে কিনা। এটা আপনার সয়েল টেস্টের প্রবলেম, সয়েল টেস্টের রেজাল্ট ঠিক ছিল না। সয়েল টেস্ট বলবে যে দেখেন আমি 15 জায়গা থেকে মাটি নিয়ে টেস্ট করেছি, এই দেখেন এইটাই পেয়েছি, ব্যাস। সব সব এ দৌড়াবে ওর কাছে, ওখান থেকে দৌড়ায়, ওখান থেকে বাউন্স করতে 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 তোমার ধৈর্য হারিয়ে যাবে। যেটা বল, একটা ঘরের ভিতরে বল যদি তুমি জোরে পা দিয়ে লাথি মারো, মেরে একটা ওয়ালে ধাক্কা খেয়ে এই ওয়াল থেকে ওই ওয়াল, ওই ওয়াল থেকে ওই ওয়াল, ওই ওয়াল থেকে ওই ওয়াল করতে 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 বল একসময় কি হয়, তার যে কাইনেটিক এনার্জি সেটা সে হারিয়ে ফেলে এবং বল একসময় থেমে যায়। এক্স্যাক্টলি যখন মানুষের এরকম একটা বিল্ডিং কলাপস করবে, সে সিমেন্ট আলার কাছে দৌড়াবে, ওখান থেকে দৌড়ে ডিজাইন আলার কাছে যাবে, ওখান থেকে দৌড়ে সয়েল টেস্টের কাছে যাবে, ওখান থেকে টেস্ট করে চলে যাবে হচ্ছে, ওখান থেকে ধাক্কা খেয়ে চলে যাবে রড আলার কাছে, কোনো জায়গায় সলিউশন পাবে না। সে একসময় মাথায় হাত দিয়ে বসে থাকবে যে না, আর সম্ভব না, কত জায়গায় দৌড়াবো, বলে সে থেমে যাবে। তো এক্স্যাক্টলি যে ভালো প্রোডাক্ট, যে চ্যালেঞ্জিং প্রোডাক্ট যখন হবে, মনে করো একটা গিয়ার বক্স, গিয়ার বক্সের ম্যাটেরিয়ালও যে সিলেক্ট করেছে, ডিজাইনও সে করেছে, গাড়ি চলতে চলতে গিয়ার বক্স ফেল করে গেছে, এটা সম্পূর্ণ দায়ী দায়িত্ব গাড়ি কোম্পানির। সে কখনো বলতে পারবে না এই গাড়ির এই গিয়ার বক্স, এটা হচ্ছে যে চালাচ্ছিল সে এটা মানে ভেঙে ফেলেছে, এটা হবে না, কারণ অটো গাড়ি, এখানে কিছু করার নাই, সমস্ত দায়ী দায়িত্ব। এই জন্য টয়োটার গত বছরে দেখবা 5 মিলিয়ন কারকে তারা ফেরত নিয়েছে। 5 মিলিয়ন মানে 50 লক্ষ কারের গিয়ার বক্সের প্রবলেম ছিল, তারা স্বীকার করে নিয়ে 50 লক্ষ কারকে ফেরত নিয়ে 50 লক্ষ গাড়িরই গিয়ার বক্স চেঞ্জ করে দিয়েছে। কি জন্য? তাদের বিজনেসের ফিউচারটাকে প্রোটেক্ট করার জন্য, নাইলে তারা কিন্তু একদম শেষ হয়ে যাবে, আর কখনোই ব্যবসা করতে পারবে না। বাংলাদেশে আর ব্যবসা, সরি, ওয়ার্ল্ড আর গাড়ির ব্যবসা করতে পারবে না। তো এইরকম যে কারো কম টোটাল রেসপন্সিবিলিটি তার থাকবে। হিট ট্রিটেড যে প্রোডাক্ট গুলো, এই হিট হার্ডেনিং করা
সোর্ড তো ব্যবহার করে না, সোর্ড ব্যবহার করে শুধু নখ কাটার জন্য বা সুতা কাটার জন্য, কিন্তু রিয়েল বিজনেস ব্লেডের যে শেভিং সেটার জন্য কিন্তু খুব একটা সোর্ড ব্লেড বিক্রি হয় না, কারণ মানুষ জেনে গেছে যে এখানে ওই কোয়ালিটিটা নাই। এবং এই কোয়ালিটির জন্য থার্ড পার্টির দায়ী করার কিছু নেই, সোর্ড ব্লেড কোম্পানি নিজেই দায়ী। ফলে সে আর কিন্তু বিজনেসটা ফ্লারিশ করতে পারছে না। বাংলাদেশে দেখো সোর্ড ব্লেডের মার্কেট ইজ ভেরি ভেরি পুয়ার, নেই নেই বললেই চলে। তো এইরকম এটা সবই হার্ডেনিং করা, কিন্তু হার্ডেনিং করা, কোয়েঞ্চ করা সবই করতে হয়। তো এইসব খুব চ্যালেঞ্জিং প্রোডাক্ট, এই জায়গা থেকে প্রোডাক্ট যা হবে সব চ্যালেঞ্জিং। আগে যেগুলো করেছিল সেটা নন চ্যালেঞ্জিং প্রোডাক্ট। যেটা বলছিলাম যে আমি কি তাহলে হোমোজিনাইজেশনের জন্য সবসময় কি হাই টেম্পারেচার সিলেক্ট করব? না। এই ডায়াগ্রাম কি বলে দেখো, না কি হবে, হাই টেম্পারেচারে যদি যাই, হায়ার টেম্পারেচার ফর অস্টেনাইট হোমোজেনাইজেশন গ্রেন গ্রোথ মে টেক প্লেস। হ্যাঁ, গ্রেন গ্রোথ হয়ে যাবে। গ্রেন গ্রোথ হলে কি হবে, অস্টেনাইট গ্রেন বড় হয়ে যাবে। অস্টেনাইট গ্রেন বড় হইলে কি হবে একটু দেখো, তাহলে আমরা বুঝতে পারবো। টাইম সেকেন্ড, টাইম সেকেন্ড, এদিকে ঠিক আছে, এদিকে হিটিং রেট, আর এটা হচ্ছে টেম্পারেচার। এই টেম্পারেচারে এখানে রেখে যদি তুমি হোমোজিনাইজেশন এখানে রেখে এতক্ষণ রেখে এই টেম্পারেচারে যদি তুমি হোমোজিনাইজেশন করো, তাহলে তোমার প্রোডাক্টের স্ট্রেংথ হবে 840। যদি আরো উপরে চলে যাও, এখানে রেখে করো, তাহলে হবে তার এই তোমার হার্ডনেস হবে 800। এখানে যদি যাও তাহলে 740, 80। আবার আস্তে আস্তে উপর থেকে যদি নিচে আসো, 780, 800, তারপর 840, এরপরে হচ্ছে আবার 840, 820। দেখো এই উপর থেকে নিচে আসলে একটা সার্টেন রেঞ্জ পর্যন্ত বেড়ে যাচ্ছে। আবার যদি সেখান থেকে আবার নিচে যাওয়া হয়, তারপরও আবার হার্ডনেস কমে যাচ্ছে। হার্ডনেস আফটার কোয়েঞ্চিং, এ দেখো HV, হার্ডনেস ভিখার, ভিখার হার্ডনেস। তার মানে একটা টেম্পারেচারের উপরে গেলেও হার্ডনেস কমে যাচ্ছে, নিচেই গেলেও হার্ডনেস কমে যাচ্ছে। উপরে গেলে কি হচ্ছে, টেম্পারেচার উপরে যাওয়ার সাথে সাথে অস্টেনাইট বড় হয়ে যাচ্ছে, মার্টেনসাইটে গ্রেন লেদ বড় হয়ে যাচ্ছে। ফলে যত গ্রেন বড় হয় তত তার হার্ডনেস এবং স্ট্রেংথ কমে যায়। আবার যদি তাহলে বলতে পারো স্যার নিচে গেলে তো বাড়ার কথা, নিচে গেলে বাড়তেছে না কেন? নিচে গেলে বাড়তেছে না, বরং কমে যাচ্ছে। কারণ হচ্ছে যদি তোমার নিচেই যাও তাহলে হোমোজিনিয়াস হচ্ছে না, আর হোমোজিনিয়াস না হইলে তাহলে সেই অ্যালোয়িং এলিমেন্ট গুলো স্ট্রেংথেনিং বা হার্ডেনিং এর জন্য যে একটা ইনফ্লুয়েন্স সেটা সে দেখাইতে পারে না, কারণ সে অস্টেনাইটের বাইরে থেকে যায়। অস্টেনাইটের বাইরে যদি কোনো অ্যালয়িং এলিমেন্ট থাকে, that alloying element will not participate in hardening mechanism. That is the limitation. এই জন্য এখানে দেখো আবার গেম প্লে করতে হবে। থিওরিটিক্যাল নলেজ দিয়ে তুমি কোন জায়গায় দাঁড়াবা, এই টেম্পারেচার আমার জন্য ভালো, এই টেম্পারেচার ভালো না এইদিকে ভালো, ইউ ডোন্ট নো। ইউ হ্যাভ টু প্লে গেম, ট্রায়াল অ্যান্ড এরর করে তারপর একটা কেমিক্যাল কম্পোজিশনের জন্য একটা মাস্টার ফ্লো কার্ভ তৈরি করতে হবে, ফ্লো চার্ট তৈরি করতে হবে, এবং সেইটা দিয়ে পরবর্তীতে তুমি হিট ট্রিটমেন্ট করবে। দ্যাট ইজ প্যাটেন্ট। এবং তুমি যেটা প্যাটেন্টটা করলা, যদি ওয়েস্টার্ন কান্ট্রি হয়, সে সমস্ত দেশের প্যাটেন্ট, একজনের প্যাটেন্ট কেউ আরেকজন চুরি করতে পারবে না, ব্যবহার করতে পারবে না উইদাউট পারমিশন। পারমিশন নিতে যাও $1 মিলিয়ন ব্যাপার স্যাপার, প্যাটেন্ট বিক্রি করবে $1 মিলিয়ন। একটা কথা না বললেই নয়, আমাদের ব্যাচমেট ইলেকট্রিক্যালে পড়তো, দিদারুল ইসলাম নামে, সে সেকেন্ড হয়েছিল MIT-তে, পিএইচডি করতে গেল। মাস্টার্স থিসিস থেকে সে ছোট একটা সার্কিট ডেভেলপ করলো। সেই সার্কিটটা সে প্যাটেন্ট করেছিল, সে প্যাটেন্ট বিক্রি করে সে অ্যারাউন্ড 50 crore টাকা পেয়েছে।
শুধু তার ওই প্যাটেন্টটা মাস্টার্স প্রোগ্রামের একটা প্যাটেন্ট, মাস্টার্স প্রোগ্রামের থিসিসের একটা কাজের অংশে সে এমন একটা সার্কিট, যে সার্কিটটা পরবর্তীতে মোবাইল এবং ছোট ছোট রেডিও তৈরিতে হেল্প করেছে, ওই সার্কিটটা ছোট হয়ে গেছে, প্রিন্টেড সার্কিট বোর্ড, ওটা ছোট হয়ে যাওয়াতে মোবাইলের সাইজ, রেডিও সাইজ এগুলো ছোট হয়ে গেছে। তো ওইটা সে বিক্রি করেছিল 50 কোটি টাকা, সে নিজে পেয়েছিল, তার ইউনিভার্সিটি পেয়েছে, তার সুপারভাইজার পেয়েছে। পরবর্তীতে সেই ছেলেকে ওই যারা প্রথম প্যাটেন্ট কিনেছিল সেই ছেলেকে তার একটা শেয়ার দিয়েছিল, তার কোম্পানির ছোট্ট অল্প একটু শেয়ার দিয়েছিল। ওই ছেলেটা এখনো পর্যন্ত হান্ড্রেডস অফ বাংলাদেশি ইঞ্জিনিয়ারের জবের ব্যবস্থা করতেছে। সে এখন বাংলাদেশে আসে, ইংল্যান্ড এই আমেরিকায় থাকে, আমেরিকায় বাংলাদেশে কাজ নিয়ে আসে, অনেকে কাজ দেয়, সেগুলো আর এখান থেকে করে নিয়ে যায় বাংলাদেশে। তার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অনেক ছেলেকে আমেরিকায় জব দিচ্ছে। দ্যাট ইজ রিসার্চ, এবং গভীরে গিয়ে যারা করে তারা এরকমই কন্ট্রিবিউট করে এবং জীবন কিন্তু চেঞ্জ হয়ে যায়। আসো আমরা পরের ধাপে যাই, প্রবলেম। এইবার যে কার্ভটা দেখলা, যে ডায়াগ্রামটা দেখলা, সেই ফিগারকে কাজে লাগিয়ে এই ফিগারটা হচ্ছে 54, একই প্রবলেম, শুধুমাত্র তোমার হচ্ছে হার্ডনেস এর বেসিসে আমাদেরকে ডিজাইন করতে হবে। ডিজাইন দ্য হিট ট্রিটমেন্ট শিডিউলস ফর হার্ডেনিং অফ AI SI 1040 1060 1080 steels, where the target is to achieve hardness values of around 700 HE hardness beaker. Solution কি বলা হচ্ছে? Similar to previous one, but additionally consult with figure 54. এটা consultation of না, consultation with হবে, consultation with 54 is required. তাহলে আমরা আস্তে আস্তে দেখো কোয়ান্টিটেটিভ, আগে ছিল গ্রস, এখন কিন্তু আমাদের প্রপার্টির কোয়ান্টিটি ভ্যালুকে টার্গেট করতেছি। আস্তে আস্তে আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করতেছি। এবার আসো, আমাদের কিন্তু হোমোজিনাইজেশন হয়ে গেছে, অস্টেনিটাইজেশন শেষ, আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ কোয়েন্স। আফটার অস্টেনিটাইজেশন, কোয়েঞ্চিং টু অ্যাচিভ মার্টেনসাইট, টু ওয়েজ, দুই ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে আইসোথার্মাল কুলিং, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস কুলিং। আইসোথার্মাল কুলিং এন্ড কন্টিনিউয়াস কুলিং ট্রান্সফরমেশন, দুইটা আমরা অ্যাচিভ করতে পারি। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আইসোথার্মাল। দেখো এই ডায়াগ্রামটা তোমরা হয়তো 213 তে পড়েছো, ট্রান্সফরমেশন ফেজ ডায়াগ্রাম পড়েছো কি আমি জানি না, হয়তো অল্প পড়েছি স্যার। পড়েছো। আচ্ছা, তাহলে পড়েছো। এই ডায়াগ্রামটাকে এস কার্ভ বলা হয়। এটা পাখির ঠোঁট, বকের ঠোঁটের মতো এই কার্ভটা এস কার্ভ। এই কার্ভটার এই তিনটা লাইন আছে। একটা লাইন হচ্ছে স্টার্ট অফ ট্রান্সফরমেশন, আর মিড লাইন যে ডটেড লাইন সেটা হচ্ছে 50% ট্রান্সফরমেশন, এরপরে যে লাইনটা আছে কমপ্লিশন অফ ট্রান্সফরমেশন। এখন যে তুমি কোন জায়গা দিয়ে শুরু করছো আর কোন জায়গা দিয়ে শেষ করছো এই ট্রান্সফরমেশন, সেটাই বলে দিবে যে এই মেটেরিয়ালের ভিতরে কি পরিমাণ, মানে কি পরিমাণ কোন ফেজ থাকবে। যেমন এই কার্ভটার কথা চিন্তা করো, এখানে অস্টেনাইট, এর উপরে অস্টেনাইট, এখানে অস্টেনাইট, এখানে অস্টেনাইট, সব জায়গায় অস্টেনাইট আছে আপাতত। এরপরে আমি যদি এই হলুদ কার্ভটার কথা ধরি, যদি এখান থেকে এইভাবে কুল করি, ঠাস করে কুল করলাম, উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড, বুঝতেই পারতেছো। এখানে যদি আসি তাহলে কিন্তু 1 সেকেন্ড, এই এতখানি সময় পর্যন্ত 1 সেকেন্ড, তাহলে এইটা হচ্ছে ফ্র্যাকশন অফ সেকেন্ড। এই ফ্র্যাকশন অফ সেকেন্ড এই জায়গায় চলে আসলাম, এসে আস্তে আস্তে দিক ধরে রাখলাম, ধরে রেখে এখানে কি হয়ে গেল? স্টার্ট অফ ট্রান্সফরমেশন। কার ঘরে হলো? দেখতেই পারতেছি, পারলাইটের ঘরে হয়েছে। তার মানে এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টটা হবে পারলাইট। তারপরে যদি আমি এই ডটেড লাইন ক্রস করি, 50% পারলাইট হয়ে গেছে। তারপরে লাস্ট লাইনটা ক্রস করে চলে আসি, সম্পূর্ণ পারলাইটের ঘরে চলে আসলাম, আমার এখন 100% ট্রান্সফরমেশন শেষ। 100% ট্রান্সফরমেশন শেষ হয়ে গেছে। কি পেলাম আমি?
আমি পেয়েছি পার লাইট। কিন্তু এই নীল কার্ভটার কথা যদি চিন্তা করি, এখান দিয়ে যদি চলে আসি উইদিন সেই ফ্র্যাকশন অফ সেকেন্ড, এই সেই আইসোথার্মাল কুলিং। এই দেখো এটা আইসোথার্মাল কুলিং। আইসোথার্মাল কুলিং এখানে কার ঘরে আমরা ঢুকতেছি? বেইনাইটের ঘরে ঢুকতেছি। তাহলে এই অস্টেনাইটের ভিতরে প্রথম যে ট্রান্সফরমেশন হবে সেটা হবে বেইনাইট। তারপরে আমি দেখছি যদি সোজা চলে যায় স্টিল আমি বেইনাইটের ঘরে 50% বেইনাইট হয়ে গেছে, আর বাকি 50% কি আছে? অস্টেনাইট আছে। এখন অস্টেনাইট 50% হয়ে গেছে। এখান থেকে যদি আমি এখন বেইনাইটের ঘর থেকে বেরিয়ে চলে আসি, চলে এসে অন্যের ঘরে ঢুকে গেছি, মার্টেনসাইটের ঘরে ঢুকে গেছি, তাহলে কি হলো? এই মাইক্রোস্ট্রাকচারের ভিতরে থাকবে 50% বেইনাইট, 50% মার্টেনসাইট। তাহলে ভিন্ন ভিন্ন স্ট্রাকচার হবে। এরপরে আমি যদি আবার সবুজ কার্ভটার কথা চিন্তা করো, এখানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে চলে আসলাম, আমি অস্টেনাইটের ঘরে আসছি, বেইনাইটের ঘরে ঢুকিই নাই, না ঢুকে এমএস টেম্পারেচারটা এবার শিখতে হবে। এমএস মানে মার্টেনসাইট ট্রান্সফরমেশন টেম্পারেচার, স্টার্ট অফ ট্রান্সফরমেশন টেম্পারেচার। এমএস মার্টেনসাইট স্টার্ট টেম্পারেচার, যেভাবে বলো সহজভাবে বুঝে নাও। এখানে আমি যখন টাচ করছি সাথে সাথে মার্টেনসাইট স্টার্ট হয়ে যাচ্ছে, উইথ টাইম মার্টেনসাইটের প্রপোর্শন বেড়ে যাচ্ছে। দেখো এই জায়গায় যখন আসলাম তখন 50% মার্টেনসাইট, এই জায়গায় যখন আসলাম, এখানে যখন আসলাম 90% মার্টেনসাইট। এইভাবে মার্টেনসাইটের পরিমাণ বেড়ে যাবে। এরপরে দেখো যদি আমি লাল কার্ভটার কথা ধরি, ফ্র্যাকশন অফ সেকেন্ড, এই সেই 50%-এ দাঁড়িয়ে থাকলাম। এখানে যদি দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে থেকে যে ঠান্ডা করে ফেলি, তারপরে যদি আবার এদিকে চলে আসি, তাও কিন্তু মার্টেনসাইট। এখানে দাঁড়িয়ে থেকে যদি পুরো সময়টা ব্যয় করে দেই, তাও কিন্তু মার্টেনসাইট। হ্যাঁ, মার্টেনসাইট হয়ে যাবে। কিন্তু এই 50%-ই মার্টেনসাইট থাকবে। 100% মার্টেনসাইট করার জন্য আমাকে আরো ঠান্ডা করতে হবে, এই নিচে চলে আসতে হবে। না আসা পর্যন্ত মার্টেনসাইটের প্রপোর্শন চেঞ্জ হবে না। তুমি যদি 5 বছরও ধরে এই টেম্পারেচারে ওই অবজেক্টটাকে রেখে দাও, তাহলে ওর ভিতরে 50% অস্টেনাইট আর 50% মার্টেনসাইট থাকবে। ওই অস্টেনাইটের কোনো পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত না টেম্পারেচারটা ড্রপ করে তুমি নিচের দিকে আসবা। এবার আসো আমরা এই কার্ভটা দেখি। সেটা হচ্ছে যে যত তুমি হায়ার টেম্পারেচার থেকে কুল করবা, এই দেখো এটা 1040 ডিগ্রি থেকে কুল করেছো, এটা 925 ডিগ্রি থেকে কুল করেছো, এটা 845 ডিগ্রি থেকে কুল করেছো। যে কোনো একটা পার্টিকুলার কেমিক্যাল কম্পোজিশনের জন্য বলা হচ্ছে 845 থেকে যখন তুমি কুল করেছো, তখন তোমার মার্টেনসাইট হয়েছে, এখানে ভলিউম ফ্র্যাকশন অফ মার্টেনসাইট হয়েছে 100। যখন এখানে এসেছো তখন হয়েছে তোমার হচ্ছে 925, 80%। আর যখন এখান থেকে করেছো তখন হয়েছে আচ্ছা 800। এখন তোমরা বুঝতেই পারতেছো যত হাই টেম্পারেচার থেকে কোয়েঞ্চ করা হয়, আমরা দেখেছিলাম তার হার্ডনেস কমে যাচ্ছিল। যত হাই টেম্পারেচার তত হার্ডনেস কম হয়ে যাচ্ছিল। তার আনসার নিশ্চয়ই এখানে পেয়ে গেছো, কারণ যত উপর থেকে করা হয় তত গ্রেন সাইজ বড় হয়। যত গ্রেন সাইজ বড় হয় সেখানে সেই মাইক্রোস্ট্রাকচারে সেই অস্টেনাইট, বড় বড় অস্টেনাইটের গ্রেন থেকে মানে 100% মার্টেনসাইট হয় না। মার্টেনসাইট যদি 100% না হয়, তাহলে সেখানে আমরা যত মার্টেনসাইট হবে তত তার স্ট্রেংথ বাড়বে, হার্ডনেস বাড়বে। আর মার্টেনসাইট যত কমে যাবে তত তার স্ট্রেংথ এবং হার্ডনেস কমে যাবে। স্যার কিন্তু এখানে স্যার টেম্পারেচারের উল্লেখ আছে, স্যার টাইমের তো উল্লেখ নেই, তাহলে স্যার আমি না, কার্ভটা এটা ইন্টারপ্রেট করব শোনো, কিভাবে? টাইম উল্লেখের কোনো প্রয়োজন নাই। সব জিনিসের সাথে কমপ্লেক্স করবা না। হ্যাঁ, তুমি নিজেও জানো যে কোন একটা জিনিসকে যখন কম্পেয়ার করা হয় আদার প্যারামিটার গুলো ফিক্স করে রাখতে হয়। এখানে অনলি ভেরিয়েবল প্যারামিটার হচ্ছে যে অস্টেনাইটাইজিং টেম্পারেচার, আদার থিং ইজ অল সেম। এটাই তো নিয়ম, তাই না?
জি স্যার। আদার থিং সবসময় সেম থাকবে। যখনই কোনো একটা কিছু কম্পেয়ার করবা, সব প্যারামিটার যদি ভ্যারি করে ফেলো, তাহলে তো কার কারণে কি হচ্ছে সেটা তো তুমি বুঝতে পারবে না। আর এখানে কুলিং রেট কি ছিল, এটা আমার ফ্যাক্টর না, তোমারও ফ্যাক্টর না, কারণ সবার জন্য সমান। বুঝতে পেরেছো? ওকে স্যার। এবার আমরা কন্টিনিউয়াস কুলিং এ যাচ্ছি। কন্টিনিউয়াস কুলিং কি? ট্রান্সফরমেশন হবে, কুলিং ও চলতে থাকবে। আর আগে দেখো, আগেটাই দেখো, ট্রান্সফরমেশন যখন শুরু হয়েছে আমরা কিন্তু কুলিং করি নাই, ধরে রেখেছি, আইসোথার্মালে ধরে রেখেছি। এই যে আইসোথার্মালে ধরে রেখেছি ট্রান্সফরমেশনের জন্য। আর এখানে হবে কুলিং ও হবে, ট্রান্সফরমেশন হবে, দ্যাট ইজ কন্টিনিউয়াস কুলিং। এই কাজ। এখন আসো আমরা কন্টিনিউয়াস কুলিং এ দেখি কি ঘটনা ঘটতেছে। এই যে এটা কিন্তু কার্ভ, এটা কিন্তু ইনক্লাইন, কন্টিনিউয়াস কুলিং হচ্ছে। এই জায়গা দিয়ে যদি আসো কোর্স পার লাইট পাবা। এই জায়গা দিয়ে যদি আসো এটা এয়ার কুলিং, সেখানে তোমার হচ্ছে ফাইন পার লাইট পাবা। এইভাবে যদি কুলিং করে আবার এরকম কুলিং করো তাহলে অস্টেম পার হয়ে যাবে। এটা কিন্তু আইসোথার্মাল, এটা আইসোথার্মাল, এটা আমাদের পার্ট না। যদি এইটারে ফলো করো, এইভাবে আসো, এটা হচ্ছে মার্টেন পার, মার্টেন সাইড তৈরি হয়ে যাবে। এইভাবে যদি আসো, অয়েল কোয়েন্স করলে এইটা হবে, ওয়াটার কোয়েন্স করলে আরেকটু ড্রাস্টিক কুলিং হবে, সেটাও মার্টেন সাইড হবে। এটাও এটা করলেও মার্টেন সাইড, এটাতেও মার্টেন সাইড, এটাতেও মার্টেন সাইড, সব জায়গাতে মার্টেন সাইড পাবো। আর যদি এই যে, আর না, এটা তো অস্টেম পার হয়ে গেল, এটা এখানকার পার্ট না। তো মাইক্রোস্ট্রাকচারটা কেমন হবে? এই যে কোর্স পার লাইট এইরকম মাইক্রোস্ট্রাকচার, ফাইন পার লাইট এইরকম মাইক্রোস্ট্রাকচার, আপার বেইনাইট এইরকম, লোয়ার বেইনাইট এইরকম, মার্টেনসাইট এরকম মাইক্রোস্ট্রাকচার। এক একটা জোনে এক এক রকমের মাইক্রোস্ট্রাকচার পাবো। ফলে এক একটা জোনে মাইক্রোস্ট্রাকচার এক এক রকমের হওয়ার কারণে তার মেকানিক্যাল প্রপার্টিজ, টেনসাইল স্ট্রেংথ, উইয়ার প্রপার্টিজ, তারপরে হার্ডনেস ভ্যালুস, করোশন বিহেভিয়ার, সবকিছু চেঞ্জ হয়ে যাবে। তার ফিজিক্যাল প্রপার্টি চেঞ্জ হবে, তার মেকানিক্যাল প্রপার্টি চেঞ্জ হবে এবং কেমিক্যাল প্রপার্টি চেঞ্জ হবে। যেটা আমরা বলেছিলাম, হিট ট্রিটমেন্ট এমন একটা গেম, যে গেমের মাধ্যমে আমরা আকাশ পাতাল চেঞ্জ করে দিতে পারি তার মেকানিক্যাল প্রপার্টিজ। আকাশ পাতাল কেন বলছি দেখো, যে কোনো একটা 0.5% কার্বনের একটা স্টিল প্লেট থেকে একটা স্যাম্পল কেটে নিয়ে যদি আমি সেটা দিয়ে কাটিং টুল করি, ভালো সুন্দর করে হিট ট্রিটমেন্ট করে, কোয়েঞ্চ করে, অসনিটাইজিং করে, কোয়েঞ্চ করে, টেম্পারিং করে সুন্দর যদি একটা টুল বিট তৈরি করতে পারি, সেই টুল বিট দিয়ে কিন্তু আমি সেই প্যারেন্ট যে মেটাল শিট ছিল, সেই শিটটাকে, প্লেট ছিল, সেই প্লেটটাকে কিন্তু আমি কেটে ফেলতে পারবো। তাহলে দেখো একটু আগেই কিন্তু তারা একই ছিল। এখন আমি একজনকে এমন ভাবে শিখিয়ে নিলাম, এমন ভাবে বুদ্ধি দিয়ে দিলাম, সে এখন প্যারেন্ট শিটটাকে বা প্লেটটাকে কেটে ফেলতে পারছে। দ্যাট ইজ আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যায় প্রপার্টির। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, একটু তোমার প্রশ্নে যাওয়ার আগে এখানে আমার একটা টার্গেট আছে, সেটা একটু শিখাই দেব, দিয়ে তোমার প্রশ্নে যাব। সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল কুলিং রেট কাকে বলবো। ক্রিটিক্যাল কুলিং এ তোমাদের একটা প্রশ্ন ছিল, সিসিআর, ক্রিটিক্যাল কুলিং রেট। ক্রিটিক্যাল কুলিং রেট এমন একটা কুলিং রেট, যে কুলিং রেটের কারণে কোনো একটা ম্যাটেরিয়ালস এর ভিতরে আফটার অক্সিডাইজেশন কোয়েঞ্চ করে আমরা তার ভিতরে মার্টেনসাইট নিয়ে আসতে পারি 100%। আমাদের টার্গেট 100% মার্টেনসাইট নিয়ে আসা, সে তাকেই আমরা বলবো ক্রিটিক্যাল কুলিং রেট। এখানে দেখো ক্রিটিক্যাল কুলিং রেট যদি এই যে সবুজ লাইনটা দেখতেছো, এই সবুজ লাইনটা যদি শুধুমাত্র টাচ করে চলে যায়, গিয়ে সরাসরি মার্টেনসাইটের ভিতরে ঢুকে যায়, ঘরে ঢুকে যায়, দ্যাট ইজ ক্রিটিক্যাল কুলিং রেট। আর এগুলো কি, এগুলো, এটা কিন্তু ক্রিটিক্যাল কুলিং রেট না। এটা ক্রিটিক্যাল কুলিং রেটের চেয়ে অনেক ফাস্টার কুলিং, ঠিক কিনা? Yes, sir. এটাও আরেকটু কম ফাস্টার, এটা আরেকটু কম ফাস্টার, বাট ফাস্টার। আর এটা ফাস্টার। তাহলে কোনটা ক্রিটিক্যাল কুলিং রেট হবে? জাস্ট গা ঘেঁষে যাবে, গা ঘেঁষে চলে যাবে, টাচ করে চলে যাবে, বাট ট্রান্সফরমেশন হবে না। এই ঘরের ভিতর না ঢুকলে ট্রান্সফরমেশন হবে না, গা ঘেঁষে চলে যাবে। এবার বলো স্যার মার্টেম্পার, অয়েল কোয়েঞ্চ আর ওয়াটার কোয়েঞ্চের স্যার কুলিং রেটটা তো স্যার ডিফারেন্ট। তো স্যার এই ডিফারেন্সের জন্য তাদের স্ট্রাকচারে স্যার কি ধরনের চেঞ্জ আসে?
হ্যাঁ, এটা চেঞ্জ ওইটা বোঝার আগে তুমি খেয়াল করো যে এমন একটা স্টিল আছে যে স্টিলটা আমরা যদি মার টেম্পারিং করি তাহলে সেখানে মার্টেনসাইট হচ্ছে না। এমন কিছু স্টিল আছে, যেমন এই দেখো এখানেই তার প্রশ্নের জবাব আছে। যদি কোনো একটা স্টিলের ভিতরে 0.25% কার্বনের চেয়ে কম থাকে তার ভিতরে কিন্তু মার্টেনসাইট নিয়ে আসা যায় না। নট গুড ফর মার্টেনসাইট, দেখো পরিষ্কার লেখা আছে। ইন থিক সেকশনস, হ্যাঁ থিক সেকশনস, অথবা এমন একটা অবজেক্ট যার ভিতরে 0.25% কার্বন আছে বা তার চেয়ে কম আছে, সেই ধরনের অবজেক্টের ক্ষেত্রে মার্টেনসাইট নিয়ে আসা সম্ভব না। হ্যাঁ, তাই বলে কি আসলেই নিয়ে আসা সম্ভব না? নিয়ে আসা সম্ভব যদি তুমি ড্রাস্টিক কুলিং করতে পারো। দ্যাট ইজ নট ইকোনমিক্যাল, এই জন্য বলা হয় যে এটা করা সম্ভব। যেমন মনে করো তোমার এখানে দেখানো হয়েছে ওয়াটার কোয়েন্স, দেখা যাচ্ছে অয়েল কোয়েন্স, বাট এখানে কিন্তু লিকুইড নাইট্রোজেন কোয়েন্স দেখানো হয় নাই। যদি লিকুইড নাইট্রোজেন কোয়েন্স দেখাতো অথবা আইস ওয়াটার দেখাইতাম তাহলে এই দিক দিয়ে যেত, তারপরে লিকুইড নাইট্রোজেন দিতাম তাহলে এই দিক দিয়ে এইভাবে যেত, খাড়া চলে যেত। তখন হয়তো 0.25% কার্বনের জন্য মার্টেনসাইট তৈরি করা সম্ভব হতো। তো এখন তুমি যেটা বলতেছো, অবশ্যই একটা কম্পোনেন্ট একই সিমিলার কেমিক্যাল কম্পোজিশন যদি তুমি অয়েল কোয়েন্স করো তাহলে যে মার্টেনসাইট পাবা সেটা হবে এই যে এখানে থাকো, দেখো তিনটা, এই উপর থেকে এই নিচ থেকে উপরেরটা পাবা, তো নিচের থেকে জাস্ট উপরেরটা 2 নম্বরটা নিচ থেকে এইটা পাবা অয়েল কোয়েন্সের ক্ষেত্রে। যেটা হবে মার্টেনসাইটের নিডল গুলো দেখো খুব চিকন চিকন এবং মাঝে মাঝে এখানে হোয়াইট কিছু আছে, হোয়াইট কিছু ব্লকি জিনিস পাবা এর ভিতরে। কিন্তু তুমি যদি সেই কম্পোনেন্টটাকে ওয়াটার কোয়েন্স করো তাহলে কুলিং রেটটা কি হবে? আরো ফাস্টার হবে। ফাস্টার। যদি ফাস্টার কুলিং, যত ফাস্টার কুলিং হবে মার্টেনসাইট লেদ গুলো নিডল গুলো হবে পরিষ্কার, কত সার। এটা সার না এটা সার বুঝতেই পারতেছো? ইয়েস স্যার। নিচেরটা সার। এখন এটা যদি তুমি আরো আরো করো, বরফ পানির ভিতরে দাও, এটা কিন্তু আরো সার হবে, আরো পরিষ্কার মার্টেনসাইট হবে। দেখেই পার্থক্যটা বোঝা যাবে। তবে সেটা একই কেমিক্যাল কম্পোজিশন যদি না হয় তাহলে কিন্তু তুমি ওইভাবে ওই ডিফারেন্সটা বুঝতে পারবে না। এই জন্য হ্যাঁ বলো স্যার, মার্টেনসাইট কেন কেন নিডল বা এরকম শার্প প্লেটি ফর্ম করে র্যাপিড কুলিং এর সময় এটা গ্লোবুলার বা কোনো জিওমেট্রিক্যাল অন্য শেপ নিতে পারে না কেন? না 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 না, তোমাকে তো আগেই পড়িয়ে এসেছি, স্যার, র্যাপিড কুলিং হয় এবং ট্র্যাপ হয়ে যায় সেটা বুঝতে পারলাম, কিন্তু এই না প্লেট না শেপ না না না, জিওমেট্রিটা ট্র্যাপ হয়ে যায় সেই জন্য না, তো তাহলে তোমার ওখানে একটু ঘাটতি আছে। ট্র্যাপ হয়ে যাওয়ার জন্য না, এই দেখো কাজটাই হচ্ছে এটা যে সে ইনসাইডে ট্র্যাপড যে কার্বন সে চাপ দিতে থাকে, চাপ দেওয়ার ফলে সে একটা সাইড ডিফর্ম হয়ে যায়। এই সাইড যে উপরের দিকে ডিফর্ম হয়ে যায়, লম্বা হয়ে যাওয়া দেখানো হয়েছে, সেটা এইদিকে না হয়ে এইদিকেও হইতে পারে, এটা এদিকেও হইতে পারে। এত কিছু তো জটিল ভাবে দেখানো যাবে না, দেখাইতে গেলে ছাত্রদের জন্য এটা নট কনভেনিয়েন্ট। যেটা করা হয় সেটা হচ্ছে যে একটা স্কেমেটিক ডায়াগ্রাম, যে পসিবিলিটি অফ ওয়ান সাইড, কখনো কখনো দুই সাইড হয়ে যেতে পারে পারে ডিপেন্ডিং। যেমন তুমি মার্টেনসাইট এখানে নিডিলটা দেখো, এই মার্টেনসাইট নিডিলের দুই পাশে কিন্তু চোখা, খেয়াল করে দেখো এদিকেও চোখা এদিকেও চোখা, কিন্তু এই মার্টেনসাইটের নিডিলটা কি, এই পাশটা কি চোখা? না চোখা স্যার, দেখতে পাচ্ছি না। চোখা না, এই পাশটা চোখা না, এই পাশটা চোখা। এইরকম দুই সাইডও লম্বা হয়ে যেতে পারে, এটাই তো নিয়ম। এটা তো কিউবিক যখন কিউবিক থেকে ডেভিয়েশন হয়ে যায় তখন তো ওয়ান সাইড হয়ে যায়, ওয়ান সাইড এক্সটেন্ডেড হয়ে যায়, এটাই তো, এর বাইরে তো কোনো অল্টারনেটিভ নাই। কিন্তু স্যার এমন এমন হতে পারতো না যে যে এটা এটা প্লেট আকার, একটা জাস্ট প্লেট ফ্ল্যাট আকারে ব্লক। যাইতে হইলে তুমি তো বুঝতেছো না, প্লেট আকারে যাইতে হইলে হিউজ পরিমাণ এনার্জি দরকার হয়, হিউজ পরিমাণ এনার্জি না হইলে শীট মেটাল তৈরি হয় না। স্যার যদি টেট্রাগোনাল হয় তাহলে তাহলে স্যার যদি মাঝখানে একটা যদি নিউক্লিয়াসের মতো কিছু কিছু ফর্ম করে, সে তো স্পাইকের আকারেও একটা সেন্টার থেকে ছড়িয়ে পড়তে পারতো, সেরকম কিছু হয় না না মার্টেনসাইটে? না, এটা তো ছোট্ট যে ছোট্ট যে ইউনিট সেলটা, সেই ইউনিট সেল তো অনেক অনেক স্টেবল, তাহলে তো সেটা তো ইয়েই থাকবে না,
এটা তো টোটাল এটা কি বলে নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন হয়ে যাবে, তো এটা ভেরি ডেঞ্জারাস। আমি স্যার ওই কথা বলছি না। আমি বলছি যে এই 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 নিডল গুলো জাস্ট কি বলবো যে ফাইবার না থাকে না না একটা না, সেন্টার এটা থেকে এটা দিয়ে। এটা যে লেভেলের এনার্জি দরকার তুমি ক্যালকুলেট করে দেখবা, সেই লেভেলের এনার্জি কোয়েন্স থেকে মানে এটা হচ্ছে রিলিজ হয় না। স্যার আমাদের নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে এই পর্যন্তই। এই সপ্তাহে তার ক্লাস নাই, আগামী সপ্তাহে আবার। হ্যালো স্যার। বলো। জি স্যার। স্যার আমাদের অনেককে হচ্ছে প্রেজেন্টেশনের জন্য কার্বন পার্সেন্টেজটা 5%-এর উপরে দেওয়া হয়েছে। তো হুম। সেক্ষেত্রে স্যার আপনি যেগুলো পড়াচ্ছেন এগুলো তো সব স্টিল বেসিসে, আমরা যারা এরকম কাস্ট আয়রন বা এর চেয়ে হায়ার পেয়েছি তাদের ক্ষেত্রে কিভাবে আসলে মানে আমরা আগাবো আর কি, প্রসিড হ্যাঁ করব? দেখবা তোমরা একটু ইয়েতে দেখে নিও, এই যে এই চ্যাপ্টারে তো নাই, চ্যাপ্টার মনে হয় 3 না 4 কোন এক জায়গায় আছে, সেখানে হচ্ছে হিট ট্রিটমেন্ট অফ কাস্ট আয়রন, কিছুই নাই। এই বেসিক যা পড়ানো হয়েছে অস্টেনিটাইজেশন, হিটিং রেট সব একই জিনিস, শুধুমাত্র ওই তোমার দু একটা জায়গায় একটু কেয়ারফুল হইতে হবে, সেই জিনিসগুলো ওখানে দেখে নিলেই হবে। ওকে স্যার। হিট ট্রিটমেন্ট অফ কাস্ট আয়রন। আর যদি মনে করো যেখানে অনেক অ্যালয় জটিলতা আছে, এটা আসলে বুঝতেছই তো, আমরা তো র্যান্ডমলি দিয়েছি, কাউকে চিনিও না, জি স্যার। চিনিও দেই নাই। এখন যদি কারো এরকম পড়ে থাকে, তাকে একটু এক্সট্রা কেয়ার নিতে হবে, সে একটু ইন্টারনেটের সাহায্য নিয়ে এগোইতে হবে। ওকে স্যার। ওকে, ওকে, থ্যাংক ইউ।